শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনায় আগ্রহী শিক্ষার্থীরা। অস্থিতিশীলতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ধৈর্য ধরে সহ্য করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। গভীর সমুদ্রে মাছ ও সম্পদ আহরণের উপর জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর, অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধন। এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর অধিকাংশ এলাকায় সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখনও চলছে। বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এর কিছু পরেই তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সাথে সরকারি দলের নেতাকর্মীরাও যোগ দেয়। সে সময় শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। প্রায় একই সময়ে মিরপুর ১২ নম্বরেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুপুর ১২টার দিকে ইসিবি চত্বরের দখল নেয় আন্দোলনকারীরা। সকাল ১০:৩০টার পর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে রামপুরা এলাকা জুড়ে। সে সময় পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেয় নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি সহ স্কুল কলেজের শিক্ষার্থীরাও। বেলা ১১টার দিকে টোলারবাগ এলাকায় রাস্তায় নামে শিক্ষার্থীরা। সে সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে শনিরাখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক সময় শনির আখড়ার কাঁচরা এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো সড়ক জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তরা রোডেও সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এখন উত্তপ্ত রাজধানীর বিভিন্ন এলাকা। পড়াশোনা করতেছে, তাই না? তাদেরও তো অধিকার আছে একটা ভালো একটা সরকারি চাকরির। তো কোটার আন্দোলন সব যদি কোটার মধ্যে পড়ে যায় আমরা কি করব? তারা যে এত কিছু নিয়ে আসছে আমাদের কাছে কি আছে? জাস্ট এটা, জাস্ট ফর সেলফ ডিফেন্স, আর কিছুই না। রাবার বুলেট মারছে, দেখেন এই যে কি অবস্থা। এই সাইডে কি ভাই, ওই সাইডে মারতেছে ভাই, ওই সাইডে যান ভাই। আপনারা ওই সাইডে মারতেছে। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে নৈরাজ্য ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাবতলী, মিরপুর, ধানমন্ডি সহ ঢাকার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এদিকে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, প্রথম থেকেই সরকার ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরও আজ থেকে বিএনপি জামায়াতের ক্যাডাররা আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। সন্ত্রাসী গোষ্ঠী যেন মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, দলের নেতা কর্মীদের যথাযথ প্রস্তুতি নিয়ে পাড়া মহল্লায় অবস্থান নেবার নির্দেশ দেন তিনি। এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। রাজপথে থেকে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সাংগঠনিকভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে।
কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে রাজধানীতে গণপরিবহন চলাচল করেছে অন্যান্য দিনের চেয়ে কম। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে গণপরিবহন কম চলার কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। যে কয়েকটি গণপরিবহন চলেছে সেগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন বাস স্টপেজে গিয়ে দেখা গেছে বেশি ভোগান্তিতে পড়েন নারী যাত্রীরা। তবে ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, কোটা আন্দোলনকারীদের আজকের কর্মসূচির কারণে আতঙ্কে সড়কে গণপরিবহন চলাচল কমে গেছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে কমে যায় গণপরিবহন চলাচল। আন্দোলন রাখছে এই কারণে গাড়ি বহুত মালিক ছাড়ে নাই। গাড়ি কম হইলে সবাই ভয় পাইতেছে যদি গাড়ি ভাঙচুর করে। 3টা গাড়ি মনে করেন যে ঠেলাঠেলি করছি, তারপরে উঠতে পারতেছি না। ভোগান্তিস মানে কি, মানে আমাদের দেশে জনগণের কোনো দাম নেই। জানি না এটা কবে সলিউশন আসবে আর আমাদের এই ভোগান্তিটা কবে কমবে। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আজও আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অনেকে। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। রাজশাহীর সাহেববাজার এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। সাভারের পাকিজা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অনেকে। খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে দেয় তারা। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছিল কেন? যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। এতদিন পরে সেই বৈষম্য শিকার আমরা কেন হব? আমরা চাই এটা এখনই শেষ হোক। আমার পরবর্তী প্রজন্ম, চাকরি প্রত্যাশী যারা থাকবে তারা সুস্থ সুন্দরভাবে চাকরি পাইতে পারে। কোটা সংস্কার ও হতাহতের প্রতিবাদে গাজীপুরের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শহরের শকুনি লেকে পানিতে ডুবে যায় 2 শিক্ষার্থী। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অনেকে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে। আন্দোলনের পাশাপাশি আলোচনার পথও খোলা থাকবে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা জানান, কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায্য আন্দোলনে হামলা করে আন্দোলনে দমনের চেষ্টা করা হচ্ছে। হামলার সাথে জড়িত ছাত্রলীগ কর্মী ও পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। চলমান ভাঙচুর, অগ্নিকাণ্ড ইত্যাদির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই জড়িত নয় উল্লেখ করে বিবৃতিতে এসব সহিংসতার নিন্দা জানানো হয়। বলা হয়, চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর দায়ভার নেবে না। এবার অন্য প্রসঙ্গ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের যৌথভাবে মৎস্য ও সুনীল অর্থনীতি খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধন করেন তিনি। 2030 সালের মধ্যে সামুদ্রিক খাদ্য রপ্তানি করে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সেই উপলক্ষেই আয়োজন করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনী। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রজাত খাদ্য পণ্য উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা তুলে ধরেন অনুষ্ঠানে আগত সুধীজন। আমিষের চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ। মাছ উৎপাদনের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ধরে রাখতে সরকার সুনির্দিষ্টভাবে পদক্ষেপ নিয়েছে। যুব সমাজকে মাছ চাষে এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং মাছ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসাটার সাথে আমাদের যুব সমাজ যত বেশি যুক্ত হবে, এসএমই ফাউন্ডেশন থেকে আমরা অনেক ঋণ দিয়ে থাকি, সেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য, মেয়েদের জন্য একটু বিশেষভাবে আমরা সুবিধা দিয়ে থাকি। কাজে সেদিকে সবারও এগিয়ে আসবেন সেই আশা আমরা করি। আর সেই সাথে সাথে যারা বিনিয়োগকারী তাদেরকে আমরা আহ্বান করব, দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান। খনিজ সম্পদের পাশাপাশি গভীর সমুদ্র সম্পদ আহরণের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরও নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরও বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। মিরেরসরাই থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের 4G সেবা পাওয়া যাচ্ছে না, তবে ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সীমিত করা হয়েছে। রাজধানীতে আজ এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী, এবং শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে। তার মানে টাকা দিয়ে মিথ্যা খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র, এটা আমরা যখন দেখছি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা সংস্থার সকল বিশ্লেষণ, তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। সড়ক প্রশস্ত কিংবা দুর্ঘটনা কমানোর নামে মেহেরপুরে প্রায় প্রতি বছরে কাটা হচ্ছে সড়কের পাশের শত শত গাছ, অথচ নেই সেই অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক গাছ রোপণের উদ্যোগ। এতে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবিদরা। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়ক প্রশস্ত করা এবং দুর্ঘটনা রোধে প্রায় ১৫০০ গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে জেলা সড়ক বিভাগ। তালিকা করা হচ্ছে গাছের। গেল বছরও কাটা হয়েছে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশের ২৫০০ গাছ। এভাবে প্রায় প্রতি বছর জেলায় শত শত গাছ কাটা হলেও নতুন চারা রোপণের হার খুবই সামান্য। অভিযোগ এলাকাবাসী ও পরিবেশবিদদের। আমরা কৃষক, পথচলী মানুষ, রাস্তা দিয়ে চলতে চলতে একটু ছায়া জায়গা পাইলে আমরা সেখানে একটু বিশ্রাম নিলাম। গাছ কাটুক, কিন্তু দেখা যাচ্ছে কাটলে তো লাগাইতে হবে পুনরায়, কিন্তু একটা গাছও লাগাইছে না ভাই। যদি সরকার উন্নয়নের জন্য সড়ক বাড়ায়, সেহেতু গাছগুলো কিভাবে বাঁচিয়ে রাস্তা বাড়ানো যায় সেটা আমার পক্ষে খুবই ভালো হয়। গাছ কাটার আগে, রাস্তা খননের আগে গাছ কিছু রোপণ করা উচিত। আমাদের আজকে যে ক্লাইমেট যে বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়, প্রাকৃতিক ভারসাম্যহীনতা, এটা তো একদিনে তৈরি হয়নি, এটাকে তো আমরা সর্বনাশ করেই ফেলেছে। এখন আমরা গাছ লাগিয়ে যেতে আশা করি যে সেটা সুফল ভোগ করব, তাও তো হবে না। গাছ তো প্রত্যেক বছরই লাগানো হচ্ছে, ঘটা করে লাগানো হচ্ছে, গাছ টিকছে কয়টা, দাঁড়াচ্ছে কয়টা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রকৃতিকে যেমন ব্যবহার করবো, আবার প্রকৃতিকে ওই জায়গায় ফিরে আনার জন্য আমাদের উচিত হবে সেই সমস্ত জায়গায় উপযুক্ত পরিমাণ, যে পরিমাণে আমি গাছপালা নিধন করব, অবশ্যই তার দ্বিগুণ পরিমাণ গাছপালা রিপ্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ সেখানে পুনঃস্থাপন করতে হবে, লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। গাছ কাটার পাশাপাশি রোপণের বিষয়টিও বিবেচনায় রয়েছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মানুষের প্রয়োজনে কিন্তু যেমন গাছ লাগাতে হয়, আবার মানুষের প্রয়োজনে কিন্তু সড়ক সম্প্রসারণ করার কিন্তু প্রয়োজন হয়। তো ইতিমধ্যে আমরা যে সড়কের শোল্ডারে যে হচ্ছে যে
আমরা ডিবিএসটির কাজ করেছি, তাতে আমরা যে গাছগুলো দেখেছি যে এই গাছগুলো আসলে সরালে মানুষের মানে যান ও জীবনের হচ্ছে যে নিরাপত্তা বৃদ্ধি পাবে, এটা সড়ক দুর্ঘটনাও অনেকাংশ কমবে। আর গাছ যদি গাছ যদি কাটা হয় তাহলে নিশ্চয়ই আবার সেই পরিমাণ গাছও হচ্ছে যে লাগিয়ে দেওয়া হবে। চুয়াডাঙ্গা সড়কের যে কলেজ মোড় হইতে আমজুবি বাজার পর্যন্ত যে সমস্ত গাছ পেভমেন্টের বাহিরে 3 মিটারের রাস্তার উভয় পাশে 3 মিটারের ভিতরে রয়েছে, সেই গাছগুলি কর্তনের জন্য সড়ক ও জনপদ আমাদেরকে একটা পত্র দিয়েছে। এই গাছগুলো কর্তনের জন্য গত 23/4/2024 তারিখে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। অত্র দপ্তরের সার্ভেয়ারকে একটা পত্র দেওয়া হয় যে গাছগুলা মার্কিং করে একটা তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দাখিলের জন্য তাকে বলা হয়েছে, যেটা আমরা পাওয়ার পর আমরা বন বিভাগকে অবহিত করব। গেল 10 বছরে মেহেরপুরে কাটা হয়েছে বিভিন্ন সড়কের পাশের 14,000 গাছ। এর মধ্যে কুষ্টিয়া মেহেরপুর সড়কের জোরপুকুরিয়া এলাকা ছাড়া অন্য কোনো সড়কের পাশে উল্লেখযোগ্য সংখ্যক গাছ লাগায়নি সড়ক বিভাগ। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। মানিকগঞ্জে হঠাৎ করে পাগলা কুকুর, বিড়াল ও শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে চলছে ভ্যাকসিন সংকট। আক্রমণের শিকার মানুষদের জলাতঙ্ক রোগের প্রতিরোধক ভ্যাকসিন বাহির থেকে কিনে ব্যবহার করতে হচ্ছে। মানিকগঞ্জ থেকে গাজী ওয়াজাদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই মানিকগঞ্জে বেড়েছে পাগলা কুকুর, বিড়াল ও শিয়ালের আক্রমণ। গত বুধবার বিড়াল ও শিয়ালের কামড়ে আক্রান্ত 140 জন রোগী ভ্যাকসিন নিতে ভিড় করে জেলার আধুনিক 250 শয্যা সদর হাসপাতালে। শেষ হয়ে যায় ভ্যাকসিন, বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে ভ্যাকসিন। সামনে করে খাওয়া নিয়েছে, 5 দিয়ে কুত্তে কামড় দিছে, কামড় দিয়ে আমার টান্দা ফালাই দিছে। বিড়ালে কামড় দিছে, বাসায় থেকেই মানে 11টার দিকে কামড় দিছে। এখানে কোনো ভ্যাকসিন নেই, তো আমি বাইরে থেকে কিনে এনে আমার বাচ্চাকে ভ্যাকসিন পোস্ট করেছি। সকালে আমার নাতিরে বিড়ালে কামড়াইছে 7:30টার দিকে, হাসপাতাল থেকে ইনজেকশন দিয়ে নিলাম। গত মাসে হাসপাতালে প্রতিদিন গড়ে 40 জন নতুন আক্রান্ত রোগীর জন্য ভ্যাকসিন বরাদ্দ ছিল। প্রতিটি রোগীকে 3 ডোজ করে 2 প্রকার ভ্যাকসিন দেওয়ার নিয়ম রয়েছে। বরাদ্দ পাওয়া ভ্যাকসিন গত 10 জুলাই শেষ হয়ে যায়। এতে বিপাকে পড়ে আক্রান্ত রোগীরা। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে ভ্যাকসিন সংকট জানালেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। সরকারের থেকে নির্ধারিত থাকে প্রতি জেলার জন্য যে প্রতি জেলাতে নর্মাল কি ডিমান্ডটা থাকে এবং সেই অনুযায়ী তাদের বরাদ্দটা দেওয়া থাকে। সেই হিসাবে আমাদের আগামী রবিবার দিন নতুন বরাদ্দ আসার কথা। রোগী বেশি হয়ে যাওয়ায় 2-1 দিনের শর্টেজটা পড়ে গেছে আর কি হঠাৎ করে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে এই সকল প্রাণীদের প্রতি বছর ভ্যাকসিন দেওয়া হলেও গত বছর মাত্র 60 থেকে 70টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রজনন মৌসুমে প্রাণীদের হরমোনাল পরিবর্তনে এমন আক্রমণ বেড়ে যায় বলছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সামনে হয়তো ভাদ্র মাস আসতেছে, আগে থেকে তারা একটু ওই সময় তাদের হরমোনাল কিছু চেঞ্জ হয়, এই জন্য তারা একটু অ্যাগ্রেসিভ হয়। আর বিড়ালের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে বিড়াল হচ্ছে সাধারণত দিনের আলো যদি বেশি থাকে তাহলে ওই সময় তাদের একটু ব্রিডিং সিজন থাকে, এই জন্য তারা এই কাজটা করে। দ্রুতই ভ্যাকসিন সংকট কাটবে এমনটাই আশা সাধারণ রোগীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। গাজার নুসৈরাত শরণার্থী ক্যাম্প সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 81 জন নিহত হয়েছে। মোট প্রাণহানি 39,000-এর কাছাকাছি। বড় মানবিক বিপর্যয় এড়াতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের পরও অবরুদ্ধ উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। টানা তৃতীয় দিনের মতো গতকালও নুসৈরাত শরণার্থী ক্যাম্পে হামলা চালায় তেল আবিব। এতে অর্ধশতাধিক প্যালেস্টাইনি নিহত হয়। বিমান থেকে চালানো হামলায় নুসৈরাত এলাকার বেশ কয়েকটি মসজিদ সহ ভেঙে পড়েছে বহু ভবন। নুসৈরাতের পাশাপাশি খান ইউনিসেও গতকাল বড় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 25 জনের মৃত্যু হয়, আহত হয়েছে শতাধিক। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে মোট প্রাণহানি 39,000-এর কাছাকাছি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা ইস্যুতে গতকাল জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় বড় মানবিক বিপর্যয় এড়াতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্য করে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র। The parties must reach such a deal now. The humanitarian situation in Gaza is a moral stain on us all. International humanitarian law must be respected at all times and by all parties. ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদকে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্যালেস্টাইনের দূত রিয়াদ মানসুর। There is a global consensus in support of the Palestinian people's right to self-determination and the two-state solution in line with UN resolutions and international law. এদিকে পর্যাপ্ত জ্বালানির অভাবে দেইর আল বালা এলাকার প্রায় সব পানির পাম্প বন্ধ হয়ে গেছে। এতে করে সেখানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। উপত্যকায় নতুন করে পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে। গতকাল নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। পরে রাতে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা থাকলেও সেটি বাতিল করেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন এখন তার ডেলাওয়ারের বাড়িতে আইসোলেশনে থাকবেন। সেখান থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন তিনি। বাইডেনের চিকিৎসক কেভিন ও কনর জানান, সর্দি কাশি সহ করোনার মৃদু উপসর্গে ভুগছেন প্রেসিডেন্ট। এর আগেও আরও 2 বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন বাইডেন। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আলোচনায় আগ্রহী শিক্ষার্থীরা। অস্থিতিশীলতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ধৈর্য ধরে সহ্য করা হচ্ছেন, জানালেন ওবায়দুল কাদের। গভীর সমুদ্রে মাছ ও সম্পদ আহরণের উপর জোর দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো উদ্বোধন। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।